আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। তো বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা, এটা আমরা অলরেডি ক্লাস 9-10-এ শিখে আসছি। তুমি জাস্ট একটু খেয়াল করো, 9-10-এ আমাদের তিনটা বিন্দু দেওয়া থাকতো। দেখো এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দেওয়া আছে। এবং আমরা জানি যে তিনটা বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে একটা ত্রিভুজ তৈরি হয়। তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি 9-10-এ দেখছি। তুমি জাস্ট একটু খেয়াল করো, যে কোনো একটা বিন্দু যখন দেওয়া থাকতো সেই বিন্দুটা আমরা লিখতাম। এই যে দেখো, এখানে আমি বিন্দুটা লিখছি, দেখছো? এর পরের বিন্দুটা লিখতে হয়, সেটাও আমি লিখলাম। এর পরের বিন্দুটাও লিখতে হয়। এবং তোমরা সবাই জানো প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হয়। তো এইভাবে এরপর ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি জানি। এবং আমরা একটু পরে অলরেডি প্র্যাকটিস করব, সমস্যা নাই। তো এইভাবে আমি ক্ষেত্রফল 9-10-এ নির্ণয় করছি। কিন্তু আমরা যেহেতু ইন্টারমিডিয়েট উঠছি, আমরা একটু নতুন ভাবে শিখতে চাই। তুমি জাস্ট একটু খেয়াল করো, তোমরা যারা অলরেডি মানে পড়াশোনা শুরু করছো, তোমরা তো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটা পড়ছো, তাই না? ম্যাট্রিক্স এবং নির্ণায়কে একটা টপিক ছিল, সেটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক কাইন্ড অফ এরকম ছিল, তাই না? মনে পড়ে? তুমি জাস্ট খেয়াল করো, প্রথম বিন্দুটা মানে আমি এখন যে ক্ষেত্রফলটা বের করব সেটা অন্যভাবে বের করব, মানে নির্ণায়কের মাধ্যমে এটা বের করা সম্ভব। তুমি জাস্ট একটু খেয়াল করো, এই বিন্দুটা আমি লিখছি, দেখছো এই বিন্দুটা? এই যে এখানে। আবার দেখো বি বিন্দুটা তুলছি, এই যে দেখো বি বিন্দুটা। এরপর দেখো সি বিন্দুটাও তুললাম। এরপরে যেটা করতে হবে, শেষ প্রান্তের যে কলামটা সেখানে 1 1 1 বসায় দিব। দেন এখানে যে নির্ণায়কটা ক্রিয়েট হয়েছে, এই নির্ণায়কের মানটা বের করে হাফ দিয়ে গুণ করে দিলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝছো? তো তুমি এখানে কতটুকু বুঝছো আমি জানি না, আমি অলরেডি প্র্যাকটিস শুরু করে দিব, তুমি তখনই পুরোপুরি বুঝতে পারবা। তুমি জাস্ট লেগে থাকো। আরেকটা ব্যাপার, তুমি এইদিকে দেখো, শুধু যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তা না, তুমি যদি চতুর্ভুজ, পঞ্চভুজ, মানে তোমার বিন্দু যদি অনেকগুলা থাকে, সাপোজ কাইন্ড অফ এরকম, আমি একটা বিন্দু এখানে নিলাম, দেখো এখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে? এখানে আরেকটা বিন্দু ধরো এখানে নিলাম, আরেকটা এইখানে, দেখো অনেক অনেক বিন্দু নিলাম, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলোরও আমি, এই টাইপের শেপেরও আমি ক্ষেত্রফল বের করতে পারি। জাস্ট ব্যাপারটা এরকম হবে, আমি যদি এটা যোগ করি, দেখো, দেখো কেমন যেন একটা শেপ তৈরি হয়েছে, দেখছো? এই টাইপের শেপেরও ক্ষেত্রফল বের করা যাবে, এবং সেটা করার সিস্টেমটা তুমি একটু দেখো। এক্স্যাক্টলি আগের মতো সামনে হাফ বসবে, এবং প্রত্যেকটা বিন্দু জাস্ট বসায় দিবা পাশাপাশি। এই যে দেখো, প্রথম বিন্দু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, হ্যাঁ? এবং প্রথম বিন্দুটা আরেকবার বসাইতে হবে, দেন ক্যালকুলেট করব নর্মাল প্রসেসে, আমি ক্ষেত্রফল পেয়ে যাব। এখন এখানে জাস্ট চারটা বিন্দু আছে, এজন্য চতুর্ভুজ। যদি আরো বিন্দু থাকতো আমি জাস্ট পাশাপাশি বসানোর চেষ্টা করতাম। আশা করি তুমি বুঝছো। আমি এটা প্র্যাকটিস শুরু করব, তুমি দেখতে পারবা। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু। এবং দিয়ে বলছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটা তো অলরেডি আমি দুইটা ভাবে বের করতে পারবো, তাই না? তুমি জাস্ট একটু খেয়াল করো, আমি ফার্স্টে নির্ণায়কের মাধ্যমে বের করি। নির্ণায়কের মাধ্যমে যে সিস্টেমটা ছিল, তুমি এই যে এইদিকে তাকাও, নির্ণায়কের মাধ্যমে হচ্ছে বিন্দুগুলো পাশাপাশি বসাইতে হবে। এই যে দেখো, পাশাপাশি বসছে এবং শেষে 1 বসাইতে হবে। তা আমি সেইভাবেই করার চেষ্টা করতেছি। দেখো, আমি হচ্ছে ক্ষেত্রফলটাকে এইভাবে ডিনোট করলাম, ইকুয়াল টু ফার্স্টে হাফ দিতে হবে, তারপর নির্ণায়কটা গঠন করব, ঠিক আছে? নির্ণায়কটা তুমি জাস্ট একটু এইদিকে তাকাও, আমি এখানে বসাই। ফার্স্টে বিন্দু বসাই, 6 এবং 8। তাহলে বিন্দুটা ফার্স্টে 6, এরপরে হবে 8, এবং শেষে কত, 1 বসাইতে হয়। এরপরের বিন্দুটা কত, 4,0। তাহলে লিখো 4,0, শেষে 1। শেষের বিন্দুটা 0 0, তাহলে লেখো 0, ঠিক আছে? 0 0 1, ঠিক আছে? তো এই নির্ণায়কটা সলভ করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। এবং একটা মজার বিষয় দেখো, নির্ণায়ক আমরা অলরেডি বের করতে পারি। তুমি দেখো এই যে সারিটা দেখছো, এখানে অলরেডি দুইটা শূন্য পেয়ে গেছি, দেখছো? তো দুইটা শূন্য পাইলে আমাদের তো অনেক সুবিধা। এই দুইটা নিয়ে কাজ করার দরকার নাই, শুধু 1 নিয়ে কাজ করলেই হবে। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস, জাস্ট 1 নিয়ে কাজ করলে হবে। তাহলে আমি শুরু করি, বাহিরে হাফ থাকবে,
এরপর 1 নিতে হবে। তারপর কিভাবে যেন নির্ণয় করতে হয়, 1 বরাবর সারি কলাম বাদ দিব, জাস্ট এই 4টা এলিমেন্ট নিয়ে কাজ করব। তো প্রথম এলিমেন্ট 6, সেটার সাথে 0 গুণ হয়ে 0 হবে। 8 এবং 4 এর সাথে গুণ হয়ে 32 হবে। তার মানে কি হবে, 0 মাইনাস 32। বুঝছো, এই যে ব্যাপারটা এরকম, এই 4টা বাদ, এটা 0, এটা 32 এবং সেটা বিয়োগ করতে হয়, নির্ণায়কের সিস্টেম এটা। তাহলে আলটিমেটলি দেখো অ্যান্সার কত আসছে। আলটিমেটলি অ্যান্সারটা আসছে তোমার হাফ ইন্টু -32। আলটিমেটলি -32 মানে -16। আমরা সবাই জানি যে ক্ষেত্রফল জীবনও নেগেটিভ হয় না, তাই না? তার মানে অ্যান্সার কত হবে, 16। দেখছো? তো তুমি যদি এইভাবে করতে না চাও, 9-10-এ যেভাবে শিখছো সেইভাবেও যদি করতে চাও, সেটাও সম্ভব। তুমি জাস্ট একটু এইদিকে তাকো, আমি ভিন্নভাবে দেখাই। ফার্স্ট হচ্ছে সেই ক্ষেত্রে স্টিল নাও হাফ নিতে হবে। তারপর কি করতে হবে, প্রথম বিন্দুটা বলবে, তাহলে লেখো 6, 8। পরের বিন্দুটা 4,0, শেষের বিন্দুটা 0, 0 এবং শেষে প্রথম বিন্দুটা আরেকবার বসাইতে হয়। এখন জাস্ট ক্যালকুলেট করো হাফ। ক্যালকুলেট করার সিস্টেম কি বলতো, প্রথমে এটা গুণ করবা, তাহলে কত হয়, 0। এটা গুণ করবো 0, এটা গুণ করবো 0। দেখছো কি মজার বিষয়, সবই 0 আসতেছে, তাহলে 0। তারপর বিয়োগ করতে হবে, কি বিয়োগ করব, দেখো মাইনাস। এবার এখান থেকে 4 কত, 32। তাহলে বিয়োগ করো 32। তারপর কত বিয়োগ করবা, 0। এটা বিয়োগ করার দরকার নাই, 0 আসছে। আবার এটাও 0 আসে, দেখছো? তার মানে বাকি কিছু রাখবে না। আলটিমেটলি দেখো এখানেও 32-কে 2 দিয়ে ভাগ করলে -16 আসে। তো দেখো এটা সেম অ্যান্সার আসছে। তো ক্ষেত্রফল যেহেতু নেগেটিভ হয় না, অ্যান্সারটা হবে 16। তো দেখো এটা আমরা দুই ভাবে বের করলাম, তোমার যেভাবে সুবিধা করতে পারো। আমরা পরের আরেকটা কোশ্চেন দেখি, একটু খেয়াল করো। এখানে হচ্ছে 3টা বিন্দু দিয়ে দিছে, দেখছো? এবং একটার মধ্যে দেখো এ আছে, এবং বলছে 3টা বিন্দুর ক্ষেত্রফল কত সেটা শুরুতেই বলে দিছে। দেখো বলছে 16 বর্গ একক, এবং 3টা বিন্দু এরকম। যদি বলছে যদি এই 3টা বিন্দুর ক্ষেত্রফল 16 হয়, তাহলে এর মানটা কত হবে? তো এটাও তুমি দুই ভাবে সলভ করতে পারো। আমি যেহেতু নির্ণায়ক তোমাদের জন্য নতুন টপিক বা ইন্টারমিডিয়েটের টপিক, আমি ওইভাবে করার চেষ্টা করি। তো সেজন্য আমার যেটা করতে হবে, একদম শুরুতে ধরো আমি সাইনটা এটা দিলাম ক্ষেত্রফলের, সামনে হাফ দিতে হবে এবং নির্ণায়ক গঠন করতে হবে। নির্ণায়কটা কিভাবে গঠন করব, জাস্ট একটু খেয়াল করো। আমি প্রথম বিন্দুটা -4, তাহলে -4, এরপরে 6 লিখলাম, -1, -2, -1, -2। এরপর কি হবে, a, -2। আর শেষে কত লিখতে হয় বলতো, 1, 1, 1। এটা আমরা সবাই জানি। তো এখন নির্ণায়ক তুমি বের করতে পারো। আমি চেষ্টা করব কি জানো, নির্ণায়কের প্রপার্টি ইউজ করার চেষ্টা করব। আমি ডিরেক্ট ক্যালকুলেশন করব না, প্রপার্টি ইউজ করলে একটু আমার জন্য ইজি হবে, অথবা তোমাদের রিকল হবে। নির্ণায়ক যারা ভুলে গেছো তারা একটু দেখো, একটা প্রপার্টি ছিল পাশাপাশি দুইটা কলাম বা সারি বিয়োগ করা যায়। দেখো এখানে 1, 1, 1। আমি যদি দুইটা বিয়োগ করি তাহলে কিন্তু 0, 0 পাবো, দুইটা সুবিধা হবে, বুঝছো? আমি একটু প্রপার্টি ইউজ করার চেষ্টা করি। বাহিরে হাফ থাকবে, ভিতরে তুমি দেখো আমি এটা থেকে এটা বিয়োগ করে দিই। মানে কি করব বুঝতে পারতেছো? মানে 1 নাম্বার যে কলামটা সেখান থেকে 2 নাম্বার, 1 নাম্বার যে সারিটা সেখান থেকে 2 নাম্বার সারিটা বিয়োগ করে দিব, বুঝছো? তো সের জন্য কি হবে, দেখো আমি যদি এখান থেকে এটা বিয়োগ করি, মানে -4 থেকে -1 বিয়োগ করলে -1টা প্লাস হয়ে যাবে বিয়োগ করলে। তো -4 এর সাথে 1 যোগ হয়ে গেলে -3 থাকে, একবারে লিখলাম। ঠিক তেমনি সেম কাজটা এখানেও করতে হবে। 6 এর থেকে -2 বিয়োগ হবে, -2 বিয়োগ হইতে গিয়ে প্লাস হয়ে যাবে না, আলটিমেটলি এটা 6 + 2 মানে 8 হয়ে যাবে। আর এখানে একটা মজার বিষয় ঘটবে, 1 থেকে 1 বিয়োগ হয়ে 0 হবে, এবং আমার জিরোটা অনেক ইম্পর্টেন্ট, কারণ 0 হলে কি ক্যালকুলেশন ইজি হয়। একটা প্রপার্টি ইউজ করলাম, সেম প্রপার্টিটা আমি আরেকবার ইউজ করব যেন আরেকটা শূন্য পেয়ে যাই। দেখো সেম কাজ আমি আবার করতেছি, দেখো আবার যদি করি, এখান থেকে -1 থেকে a বিয়োগ করলে কি হবে, অবশ্যই -1 - a হবে, ঠিক আছে?
ঠিক তেমনি এখান থেকে -2 থেকে -2 বিয়োগ করলে 0 হয়ে যাবে, কারণ এটা +2 হয়ে যাবে। এখানে আরেকটা 0 পাইলাম। এরপরে যেটা হবে, এখান থেকে 1 থেকে 1 বিয়োগ হয়ে কত হবে, 0 হবে। ভালো। আর শেষেরটা ঠিক থাকবে, শেষেরটা আমি লিখতেছি -2 1। এটা ক্যালকুলেশনটা করো তো এখন। দেখো আমি ক্যালকুলেশনটা এইখানে করি, এই পাশে। হ্যাঁ, তুমি জাস্ট একটু খেয়াল করো, বাহিরে হাফ থাকবে, লিখলাম হাফ। এখন ক্যালকুলেশন সুবিধা হবে, আমি এই যে কলামটা এটা চুজ করব, কারণ এখানে অলরেডি দুইটা শূন্য আছে। জাস্ট এটা নিয়ে কাজ করলেই হবে, এটা যেহেতু 1, সেই 1টা আমি এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপর কি হবে, জাস্ট 1 বরাবর কলাম, 1 বরাবর সারি, কলাম বাদ হবে। জাস্ট এই চারটা এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে। এবার দেখো -3 সাথে 0 গুণ হয়ে কত হবে, 0 হয়ে যাবে। এরপর মাইনাস করতে হয়, মাইনাস কি করব, অন্য যেই এলিমেন্ট আছে গুণ করো। -1 -a, তার সাথে 8 গুণ করলে কত হবে, এবং সেটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, আমি ব্র্যাকেটের মধ্যে রাখি প্রয়োজনে। দেখো আমি যেহেতু বিয়োগ করব, তার সাথে 8 দিয়ে গুণ করো। তুমি দেখো 8 দিয়ে -a এবং -1 কে গুণ করলে কি হবে, -8 হবে, -a 8a হবে, বুঝছো? ক্যালকুলেশনটা একটু জটিল লাগতেছে, ইজি ক্যালকুলেশন। তো এখন ক্যালকুলেশন করি, হাফ ইন্টু 1 মানে হচ্ছে হাফ। আর ভিতরে কি থাকে দেখো তো, এটা তো অলরেডি 0, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা হবে 8, মাইনাস মাইনাস প্লাস হয়ে কি হবে, 8a হবে। এটা আমার ক্ষেত্রফল, বুঝছো? এখন একটা মজার বিষয় দেখো, ক্ষেত্রফলের মানটা দিয়ে দিছিল, সেটা হবে 16। তার মানে তুমি এটা সমান 16 লিখতে পারবা, মানে হচ্ছে তুমি লিখতে পারবা হাফ ইন্টু 8 প্লাস 8a, এটাকে তুমি 16 লিখতে পারো, বুঝছো? দেখো এটাকে আমি 16 লিখবো, দেন 2 ওই পাশে গিয়ে কত হবে, 32 হবে। 8 প্লাস 8a ইকুয়াল টু হবে 32। 8 ওই পাশে গিয়ে বিয়োগ হবে, তাইলে 8a সমান কত হবে, 24 হবে। এটা কি হবে, 8 ওই পাশে ভাগ হবে, 24/8 মানে 3। এটাই অ্যান্সার। তাহলে দেখো এখানে এই যে অপশনে -3, এটা -3 না হয়ে +3 হবে, এবং এইটাই অ্যান্সার। তো আমরা এটা নির্ণায়কের মাধ্যমে সলভ করলাম, তুমি চাইলে অন্যভাবেও সলভ করতে পারো, সেটা আর একটু কম সময়ে সলভ করতে পারবা। তো এটাই ছিল আমাদের ক্ষেত্রফলের টপিক। আমরা নতুন টপিকে চলে যাচ্ছি। দেখো এই টপিকটা দেখো, বিন্দু সমরেখ হওয়ার শর্ত। তো 3টা বিন্দু কখন সমরেখ হয়, এই টপিকটা আমরা ক্লাস 9-10 এ শিখে আসছি। তুমি জাস্ট একটু খেয়াল করো, সাপোজ আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এবং দেখো এখান দিয়ে কিন্তু একটা সরল রেখা আঁকা সম্ভব। তুমি জাস্ট খেয়াল করো, এই যে দেখো আমি একটা সরল রেখা আঁকার চেষ্টা করি, দেখছো? তো এই যে সরল রেখা, দেখো 3টা বিন্দুই একটা রেখার উপরে আছে। তো এরকম ভাবে যদি বিন্দুগুলা থাকে, তখন তাদেরকে বলা হয় সমরেখ বিন্দু। তুমি কি বলতে পারবা 3টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কি হচ্ছে, দেখো তো, চিত্র দেখে বলতে পারবা? জাস্ট দেখো তারা দিক পরিবর্তন করে না, দেখছো? মানে একই দিকে চলে, আঁকা বাঁকা হওয়ার সুযোগ নাই, বুঝছো? তো যখন তারা একই দিকে চলে, বুঝতে হবে তাদের ঢালটা সেম, বুঝছো? তার মানে দেখো 3টা বিন্দু যদি সমরেখ হয়, তুমি এটা 9-10 এ পড়ছিলা যে তখন কি হয়, ঢাল সমান হয়। তুমি এটা একটা কনসেপ্ট মনে রাখতে পারো। আর একটা মজার বিষয় দেখো, এটা আমি জানি না তুমি আগে খেয়াল করছো কিনা, 3টা বিন্দু যখন একই রেখায় থাকে, দেখো এখানে কোনো ক্ষেত্রফল তৈরি হয় না, দেখছো? তোমার একটা বিন্দু যদি এখানে না হয়ে জাস্ট অন্য জায়গায় হইতো, আমি সাপোজ ধরলাম যে একটা বিন্দু এখানে আছে, বুঝছো? সেই ক্ষেত্রে দেখো একটা এরিয়া তৈরি হয়, দেখো এই যে একটা এরিয়া তৈরি হয়, দেখছো? কিন্তু এখন তো যদি সমরেখ হয়, তখন এরিয়া তৈরি হওয়ার সুযোগ নাই, কারণ দৈর্ঘ্য থাকলেও প্রস্থ থাকে না, বুঝছো? তো তুমি একটা নতুন জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যখন 3টা বিন্দু সমরেখ হয় তখন ক্ষেত্রফল শূন্য হয়। মানে আগে তুমি জানতা যে ঢাল সমান হয়, এখন তুমি শিখলা ক্ষেত্রফল শূন্য হয়। এটা মনে রাখবা। আরেকটা ব্যাপার দেখো, শুধু তাই না, 3টা বিন্দু সমরেখ হইলে এবি প্লাস বিসি সমান এসি হয়। এটা তুমি দেখে বুঝতে পারবা। ধরো আমি এখানে নাম দিচ্ছি, আমি ধরো মনে করো এই বিন্দুটার নাম দিলাম এ, হ্যাঁ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি।
তুমি জাস্ট খেয়াল করো, এ বি মানে হচ্ছে এতটুকু, বিসি মানে এতটুকু, এবং দুইটা যোগ করলে কি পুরাটা হয় না? পুরাটা মানে কি এসি পরিমাণ পাওয়া যায়। এই জন্য যে সমরেখ হইলে এ বি প্লাস বিসি সমান এসি হয়। এই তিনটা জিনিস তুমি মনে রাখবা। তোমার যখন ম্যাথ আসবে যেভাবে মন চায় সেভাবেই করতে পারবা। জাস্ট একটু খেয়াল করো, এই যে দেখো ম্যাথ চলে আসছে, দেখছো? দেখো তিনটা বিন্দু দিয়ে দিছে, দেখছো? বলছে বিন্দু ত্রয় যদি সমরেখ হয় তাহলে কোনটা সঠিক। তো তুমি এটা দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে ঢাল সমান ধরতে পারো, আরেকটা হচ্ছে ক্ষেত্রফল জিরো ধরতে পারো, আর দূরত্ব দিয়েও করতে পারো, এটা একটু বড় হবে। তা আমি আপাতত তোমাকে নতুন ভাবে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ক্ষেত্রফলটাকে আমি শূন্য ধরবো। তো ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এই যে এইদিকে দেখো, ফার্স্টে হাফ লিখতে হবে, তারপর বিন্দু বসাইতে হবে, ফার্স্টে এ বি, তারপরের বিন্দু ওয়ান ওয়ান সেটা বসাইলাম, তারপরের বিন্দুগুলা বসাই, একটা হচ্ছে এ মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান, এবং তোমরা জানো প্রথম বিন্দুটা আরেকবার বসাইতে হবে, তাই এখানে এ এবং বি লিখলাম, এবং এটা ক্যালকুলেট করলে যে মান আসবে সেটাই ক্ষেত্রফল। এবং আমরা জানি যেহেতু সমরেখ, তো আমি অলরেডি এটাকে শূন্য ধরে নেই, বুঝছো? কারণ সমরেখ হইলে ক্ষেত্রফলটা শূন্য হয়। তো একটা সুবিধা দেখো, এই যে এখানকার হাফ, এই টুটা এই পাশে জিরোর সাথে গুণ হয়ে জিরোই হয়ে যাবে, আলটিমেটলি এটার আর দরকার নাই, বুঝছো? তা আমি এটা করি, এ এবং ওয়ান গুণ করলে কি হবে, এ হবে, তারপর কি হবে দেখো, ওয়ান ইন্টু বি মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু বি মাইনাস ওয়ান, তাইলে বি মাইনাস ওয়ানই হবে, দেখো বি মাইনাস ওয়ান। তো এ মাইনাস ওয়ান বি এর সাথে গুণ করলে কি হবে, জাস্ট এ বি মাইনাস বি হবে। তো গুণ শেষ হয়ে গেছে, এবার বিয়োগ করতে হবে। কি বিয়োগ করব বলো তো? বিয়োগ করব উল্টা ভাবে, এইভাবে এইভাবে গুণ করে বিয়োগ করতে হয়, তাহলে ওয়ান ইন্টু বি মানে কত, বি। তারপর কি হবে দেখো তো, তারপর ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, তাহলে জাস্ট এ মাইনাস ওয়ানই থাকবে। তারপর দেখো কি হয়, এবার এটা আর এটা গুণ করতে হবে, তাহলে এর সাথে বি মাইনাস ওয়ান গুণ করলে ফার্স্টে কি হবে, ফার্স্ট হবে এ বি, তারপর মাইনাস এ হবে। দেখো এই গুণফলটা কত হবে, জিরো হবে। ঠিক আছে, এখন তুমি একটা ব্যাপার খেয়াল করো, অলরেডি দেখো এখানে এ বি আছে, আবার এখানেও এ বি আছে, এই দুইটা বাদ হয়ে যায়, তাই না? কারণ এখানে তো বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ করতেছি। তাই অলরেডি দেখো আমি কি করতে পারি, ধরো এ বি এবং এ বি বাদ দিয়ে দিলাম। এরপর তুমি দেখো এখানে এ এবং বি আছে, দুইটাই পজিটিভ, এখানেও এ এবং বি আছে, তাই এরও বাদ হয়ে যাবে, দেখছো? তারপর কি হয় বলো, এখানে মাইনাস ওয়ান আছে, এখানেও মাইনাস ওয়ান আছে, বিয়োগ করার কারণে বাদ হয়ে গেল। তাহলে বাকি যারা তারা থাকবে, বাকি কারা থাকে, এখানে শুধু মাইনাস বি থাকবে, এখানে মাইনাস এ আছে কিন্তু মাইনাসের কারণে সেটা প্লাস এ হয়ে যাবে, এটাই হবে জিরো। তার মানে কি হচ্ছে দেখছো, মাইনাস বিটা ওই পাশে গেলে কি হবে, এ ইকুয়াল টু বি হবে, বুঝছো? এ ইকুয়াল টু বি কি অ্যান্সার আছে? হ্যাঁ আছে, এটাই অ্যান্সার, বুঝছো? এটাই আমাদের আনসার, তুমি অন্য ভাবেও করতে পারবা। তো তুমি যদি এটা বুঝো তাহলে বলো তো এই কোশ্চেনটা সলভ করা যাবে না? দেখো তো, এই কোশ্চেনটা কিন্তু ঢাবিতে আসছে, দেখো তিনটা বিন্দু দিয়ে দিছে, বলছে যদি তারা সমরেখ হয় তাহলে এর মানটা কত হবে। কিভাবে করবে এটা, তুমি ঢাল সমান ধরে করতে পারো, আগেরটা যেহেতু আমি ক্ষেত্রফল দিয়ে করছি, এটা আমি ঢাল দিয়ে করে ফেলি। তুমি জাস্ট একটু খেয়াল করো ঢাল কেমনে যেন করতে হয়। ফার্স্টে এই দুইটা বিন্দুর মধ্যে ঢাল বের করব, ঢাল মানে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর। ফার্স্টে দেখো আমি লিখি, ধরো উপরে হচ্ছে ফার্স্ট একটা কোটি হচ্ছে ধরো এ মাইনাস ওয়ান, এ মাইনাস থ্রি, এটা লিখলাম এ মাইনাস থ্রি, সেখান থেকে দ্বিতীয় ওয়াইটা বিয়োগ করো মাইনাস ওয়ান, সেটা বিয়োগ করলে প্লাস ওয়ান হয়ে গেল। নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, ভুজ হচ্ছে এ প্লাস ওয়ান, সেখান থেকে এই ভুজটা বিয়োগ হবে, তাইলে মাইনাস টু। এটা একটা ঢাল, ইকুয়াল টু অন্য একটা ঢাল নিতে হবে। অন্য আমি এটা এবং এটা নিতে পারি, বা এটা এটা নিতে পারি, আমার কাছে মনে হয় এটা আর এটা নিলে একটু ইজি হবে, তাই না? তো আমি এই দুইটা নিয়ে কাজ করি, কোনো সমস্যা নাই। তো এখানকার একটা ভুজ হচ্ছে এ, আর একটা কোটি হচ্ছে এ, আর এখানকার কোটি মাইনাস ওয়ান। তো এ থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে এ প্লাস ওয়ান হয়ে গেল, বুঝছো? এখানকার ভুজ হচ্ছে এ প্লাস টু, সেখান থেকে টু বিয়োগ করলে কি হবে বলতো, এখানে এ প্লাস টু, সেখান থেকে টু বিয়োগ করে শুধু এ থাকে, ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল, ঠিক আছে? এখন তুমি একটু এইদিকে তাকাও, তাহলে ধরো এখানে হচ্ছে এ এবং এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার হবে, মানে আমি মেইনলি এটা এটা গুণ করে দিচ্ছি, আর আর এ এবং এ গুণ করলে এ স্কোয়ার,
এখানে দেখো -3 + 1, তাহলে অলরেডি -2 থাকে, -2 সাথে এই গুণ হয়ে -2a শেষ। এবার দেখো এই পাশটা গুণ করে দিই, এটা এবং এটা গুণ করে দিব, ঠিক আছে। তুমি জাস্ট একটু খেয়াল করো, এখানে a+1, তার থেকে -2 বিয়োগ হয়ে গিয়ে এটা জাস্ট a-1 থাকে, বুঝছো? a-1 থাকতেছে। আর এইখানে হচ্ছে a+1, তার মানে এটা a-b, এটা a+b। ওই ফর্মেটে আমি কাজ করে একবারে গুণ করে লিখতে পারি a² - b², এটা লিখতে পারি, দেখছো? আশা করি তুমি এটা বুঝছো। এখন একটা মজার বিষয় দেখো, দুই পাশে a² আছে, বাদ হয়ে যাবে, তাহলে জাস্ট কি হয়, -2a = -1, তাহলে a সমান কত হবে, হাফ হবে। আশা করি বুঝছো, এটাই আমাদের অ্যান্সার। দেখছো আমি কিন্তু একটু শর্টে ক্যালকুলেশন করে ফেলছি, এবং দেখো এটা কেন করছি, কারণ এই কোশ্চেনটা ঢাবিতে আসছে, ঢাবিতে আসছে মানেই হচ্ছে কম সময়ে সলভ করতে হবে। তো তুমি পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা খুবই ইউনিক একটা কোশ্চেন, অনেকে এটা কনফিউজড হয়ে যায়। তা আমি পুরো কোশ্চেনটা ফার্স্টেই করব না, আমি ফার্স্টে ধরো ভেঙে ভেঙে করব, কনফিউশনটা কোথায় সেটা আমি দেখব, তুমি জাস্ট লেগে থাকো। আমাকে ফার্স্টে বলছে এবিসি এর শীর্ষবিন্দুটা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে বলছে, তা আমি ক্ষেত্রফলটা বের করে ফেলি, আমি অন্য কিছু ভাববো না আপাতত। তা আমি দেখো ক্ষেত্রফল বের করি, ইজিলি বের করে ফেলবো। ফার্স্টে হাফ লিখতে হয়, তারপর বিন্দু বসাইতে হয়। বিন্দু এই যে দেখো এগুলো আছে, বসাও। -3, -2, তারপরে বিন্দু হচ্ছে -3, 9, তারপরে বিন্দু হচ্ছে 5, -8, এবং প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হয়, তাহলে -3, -2 এইভাবে করে ফেলতেছি। তো এবার ক্যালকুলেশন করো, এখানে হাফ, তার সাথে গুণ করো, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, বুঝছো, কারণ হাফটা সবার সাথে গুণ হবে, তো থার্ড ব্র্যাকেট দেই। হুম, তারপরে দেখো ক্যালকুলেশন, এটা গুণ করলে কত হয়, -27। এরপরে দেখো এটা গুণ করলে +24, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 24। এরপরে দেখো এটা গুণ করলে কত হবে, -10। শেষ, তিনটা হয়ে গেল। এরপর বিয়োগ করতে হবে, বিয়োগ কাকে করব, বিয়োগ করবো উল্টা ভাবে। -3 গুণ করলে কত হবে, +6 হবে। 5 এবং 9 গুণ করলে কত হবে, 45 না, 45। তারপর কি হবে, -3 - 8 গুণ করলে +24, এটা হবে, ঠিক আছে। ব্রেকেট ক্লোজ করি, ক্যালকুলেশনটা করতে হবে হাফ, দেখি ক্যালকুলেশন কি হয়। এখানে 24 -27 -10, তাহলে -37। -37 এর সাথে 24 যোগ করলে -13 থাকে। আর এখানে দেখো, এখানে সবই পজিটিভ, তাহলে সব যোগ হবে। 6 এবং 45, তাহলে 51, 51, 51 এর সাথে 24 যোগ করলে 75, এবং সেটা বিয়োগ করতে হবে, এই যে দেখো সামনে বিয়োগ আছে, তাহলে বিয়োগ হবে 75, বুঝছো। তাহলে ওভারঅল দেখো -13, -75, -88 হয়ে যাচ্ছে। -88 কে 2 দিয়ে ভাগ করলে কত, -44। আলটিমেটলি ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কি নেগেটিভ হয়, হয় না, তাহলে অ্যান্সারটা 44 লিখতে হবে, বুঝছো। তো ক্ষেত্রফল 44 আসছে। এবার মজার কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা তোমাকে কি বলছে, বলছে এর সাহায্যে, মানে এই ক্ষেত্রফলের সাহায্যে বি হতে সি এ এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি জানি তুমি এই কোশ্চেনটা পুরোপুরি বুঝো না, অনেকে বুঝলেও উল্টাপাল্টা ভাবে সলভ করে থাকে। তুমি জাস্ট একটা চিত্র দেখার চেষ্টা করো, জাস্ট একটু খেয়াল করো আমি এটা কিভাবে সলভ করি। আমি এই অংশটা মুছে দিই, বুঝছো, এখান দিয়ে দেখাবো। আমি অলরেডি এটার ক্ষেত্রফলটা জানি, কিভাবে আসছে সেটা তুমি জানো। ক্ষেত্রফল 44, সেটা আমি লিখে রাখি এখান দিয়ে, এটা 44। এবার তুমি ম্যাথটা দেখো, আমি বিন্দু কি বলছে, আমি ত্রিভুজটা একটু আঁকার চেষ্টা করি। ধরো আমি মনে করলাম যে ত্রিভুজটা এরকম, ধরো ত্রিভুজটা এরকম, এটা হচ্ছে ত্রিভুজ, আমি মনে করলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করো এটাকে বললাম যে বি বিন্দু, ঠিক আছে। এটাকে আমি এ বললাম, এটাকে সি বললাম, হ্যাঁ।
তাহলে দেখো এটা এ বি সি হইল। তোমাকে বলছে বি হতে সি এ, সি এ কোনটা? এইটা। এটার উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে বি থেকে লম্বটা এইটা। মানে ব্যাপারটা খেয়াল করো, লম্বটা অবভিয়াসলি এটা হবে না, এই যে এটা হবে। বুঝছো? তার মানে তোমার কাছে, আমি এটা একটা নাম দিয়ে দেই, ধরো এটার নাম দিলাম ডি। বুঝছো? এটা ডি নাম দিয়ে দিলাম। তোমার কাছে আসলে কি জানতে চাইছে জানো? এই এই যে বিডি, এই দৈর্ঘ্যটা জানতে চাইছে। তো অনেকে যে ভুলটা করবে সেই ভুলটা আমি বলে দিচ্ছি। কেউ কেউ হচ্ছে সি বিন্দু জানে, এ বিন্দু জানে, সেই দুইটা থেকে মধ্যবিন্দু বের করার চেষ্টা করে এবং মনে করে যে মধ্যবিন্দুটাই ডি। কিন্তু আসলে এটা সত্যি না, এটা মাঝখানে নাও থাকতে পারে। সেজন্য তোমাকে আমি আরেকটা চিত্র এঁকে দেখাই, তুমি একটু মনোযোগ দাও। দেখো আমি এরকম একটা চিত্র আঁকি। সরি, আমি একটা চিত্র আঁকি আবার। দেখছো একটা ত্রিভুজ আঁকছি। স্টিল নাও আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এবং লম্ব কোনটা? অবশ্যই এটা হবে লম্ব, এটাকে আমি ডি বললাম। এখন তুমি খেয়াল করো তো, লম্বটা সে কি মধ্যবিন্দুতে আছে? দেখো এ হচ্ছে, ধরো এ হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে, এটা কি মাঝখানে আছে? মাঝখানে আছে? উত্তর হচ্ছে মাঝখানে নাই। তার মানে তুমি যদি এরকম লম্বের দৈর্ঘ্য বললে যদি মধ্যবিন্দু নাও, তাহলে তোমার ম্যাথ হবে না। বুঝছো? এটা অন্য কোথাও থাকতে পারে লম্বটা। বুঝছো? তো সেজন্য কি করব, মানে জাস্ট তুমি কনসেপ্ট বুঝলেই হইছে, তুমি এখন 9 10 এর কনসেপ্ট দিয়ে করতে পারবা। যেমন আমি সলভ করে ফেলি, যেমন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, লেখা যায় না? দেখো আমি এটা করতেছি, দেখো। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি। দেখো তো এই ত্রিভুজের ভূমি কোনটা? ভূমি হচ্ছে এইটা। তো এইটার নাম কি? এটার নাম এসি না? অথবা এখান থেকেও দেখো ভূমি কি? এসি। তাহলে দেখো হাফ ইন্টু এসি ইন্টু, ইন্টু কি লিখবা? বিডি লিখবা। বিডি মানে কি? উচ্চতা। আগে লেখো বিডি। এখন আমার ম্যাথে কি জানতে চাইছে বলো তো? তোমার কিন্তু ম্যাথে বি থেকে সি এর উপর লম্ব, মানে এই বিডিটাই বের করতে বলছে। বুঝছো? তো সেটা তো বের করা যাবে, কেন বের করা যাবে? আমরা অলরেডি ক্ষেত্রফলটা জানি, এন্ড এসিটা জানি না, কিন্তু এসি বের করাতে ইজি, কারণ হচ্ছে আমি সি বিন্দু জানি, এ বিন্দু তো জানি। দেখো সি বিন্দু কোনটা? এইটা। এ বিন্দু কোনটা? এইটা। তাহলে এসিটা একটু বের করে ফেলি। দেখো এসি সমান কি হবে? খুব এক লাইনের ম্যাথ। এসি সমান হবে, ধরো 5 - 3, সেটা মাইনাস করতে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 8 হবে। 8 স্কোয়ার প্লাস, এখানে ওয়াই হচ্ছে -8, এখানে ওয়াই -2, এটা বিয়োগ করতে গেলে -6 থাকে। -6 স্কোয়ার মানে 6 স্কোয়ার। আলটিমেটলি দেখো এসির মান 10 আসছে। ক্যালকুলেট করে দেখো। তাহলে দেখো আমি এখানে এটা বসাই, গিয়ে হচ্ছে ক্ষেত্রফল 44 ইকুয়াল টু হাফ ইন্টু এসি। এসির মান হচ্ছে 10, বিডির মান আমি জানি না, এটাই বের করব। আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে বিডি সমান কত আসে? বিডি সমান হবে 2 × 44 ডিভাইডেড বাই 10। এটা 8.8 আসে। বুঝছো? আমার 8.8 আসে, তুমি একটু চেক করে দেখো, হ্যাঁ? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তো তুমি কি বুঝছো কনফিউশনটা কোন জায়গায়? আশা করি বুঝতে পারছো। দেখো এই কোশ্চেনটা দেখো, এ এবং বি দুইটা বিন্দু দেওয়া আছে এবং বলছে এদের সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে বলছে। তা আমি জানি তুমি কোশ্চেনটা পড়ে অত ভালো হয়তো নাও বুঝতে পারো, তুমি জাস্ট একটু খেয়াল করো, তুমি যদি কোশ্চেন নাও বুঝো একটা চিত্র আঁকার চেষ্টা করো। মানে ব্যাপারটা এরকম, আমি ধরো দুইটা বিন্দু আঁকি নর্মালি, অত জটিল করব না। দেখো এক্সাক্ট চিত্র আমি আঁকতেছি না, জাস্ট আমি ধরো অ্যাজাম্পশন করে নিচ্ছি, আমি জাস্ট দুইটা বিন্দু নিলাম। দেখছো? একটা বিন্দুর আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু, এটা আমি দিয়ে দিলাম। তো এটা তো একটা সংযোজক সরলরেখা পাওয়া যাবে অবশ্যই এখানে, তাই না? তুমি জাস্ট একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে সেই সরলরেখাটা। তোমার কোশ্চেনে কি বলছে দেখো তো? সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক বিন্দু মানে বুঝো এটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ। তো আমি ধরে নিচ্ছি একটা ত্রিখণ্ডক বিন্দু হচ্ছে এইটা,
আরেকটা ত্রিখণ্ডক বিন্দু হচ্ছে এইটা, বুঝছো? মানে আলটিমেটলি তিনটা ভাগ হয়ে গেল, দেখছো, একটা দুইটা তিনটা। তো সমত্রিখণ্ডক বিন্দু কোনটা? এটা এবং এটা। তো এই দুইটা বিন্দু তুমি কিভাবে বের করবা বলো তো? কিভাবে বের করবা? তুমি এইভাবে বের করতে পারো, আমি তোমাকে বলি। তুমি দেখো, তুমি যদি এই বিন্দুটা বের করার চেষ্টা করো, সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটা অংশ আর এটা হচ্ছে আরেকটা অংশ। মানে এতটুকু হচ্ছে ওয়ান পরিমাণ, এটা হচ্ছে টু পরিমাণ, তাই না? এদিকে বেশি। তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যেটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, এইভাবে বের করতে পারো। আবার যদি অন্যটা বের করতে চাও, সেই ক্ষেত্রে এই দিক থেকে বেশি পরিমাণ, এই দিক থেকে কম পরিমাণ, তখন তুমি বলতে পারবো 2:1 পরিমাণ, বুঝছো? এইভাবে তুমি বের করতে পারবা। তো যখন এই দুইটা বিন্দু বের করা হবে, তারপর কি বলছে দেখো, বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু মানে কি, জিরো জিরো বিন্দু, সে ধরো সাপোজ আমি ধরে নিলাম জিরো জিরো বিন্দুটা এখানে আছে, ধরলাম, সমস্যা তো নাই, তাই না? তো সেই মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, দ্যাট মিন্স এই ত্রিভুজটা, এই যে মূল বিন্দুর সাথে যে ত্রিভুজটা, দেখো আমি প্রয়োজনে এঁকে দিচ্ছি। ধরো আমি ধরে নিলাম সেটা হচ্ছে এইটা। দেখছো, আলটিমেটলি তোমার কাছে কি জানতে চাইছে বলো তো? এই ক্ষেত্রফলটা জানতে চাইছে, বুঝছো? এই যে দেখো, খুবই মজার বিষয়। আমি কিন্তু অত জটিল করার চেষ্টা করি নাই, বুঝছো? এটা নিখুঁত ভাবে আঁকতে পারতাম, কিন্তু দরকার নাই। তো এখন তুমি বলো ক্ষেত্রফল বের কিভাবে করা যায় বলো তো? অলরেডি আমি একটা বিন্দু জানি, এরপর আমার এই দুইটা বিন্দু লাগবে, বুঝছো? তার মানে দেখো, তুমি আগেই কি করতে হবে সেটা জানার দরকার নাই, তুমি আগে কোশ্চেনটা ভালো মতো বুঝো, দেন দেখো তোমার কি নাই সেটা বের করো, দেন দেখবে ম্যাথ ইজিলি মিলে গেছে। তো এই বিন্দুটা কিভাবে বের করবো বলো তো? আমি এটা একটা নাম দিয়ে দিই। আমি ধরো এটার নাম দিচ্ছি সি বিন্দু, এটার নাম দিচ্ছি ডি বিন্দু। তো আমি সি এর ক্ষেত্রে সিটাকে এই দিক থেকে চিন্তা করলে 1:2 বলতে পারি, বুঝছো? ধরো এই দিক থেকে চিন্তা করলে, ধরো এটা হচ্ছে 1 পরিমাণ, আর ওই পুরাটা হচ্ছে 2 পরিমাণ, বুঝছো? তো সেদিক থেকে 1:2 মনে করি, ধরো এটা 2 পরিমাণ এই পুরাটা, হ্যাঁ, আর এটা হচ্ছে 1 পরিমাণ। তো সেক্ষেত্রে আমি বিন্দু এভাবে বের করে ফেলি। সি বিন্দুর ধরো এক্স এর যে স্থানাঙ্ক, সেটা আমি মনে করো আলফা ধরলাম। আলফা সমান, ফার্স্টে তুমি জানো অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে অনুপাত গুলা যোগ করতে হয়, তাহলে আমি এখানে লিখবো 1+2। উপরে কি লিখবো? উপরেও লিখবো 1+2, বুঝছো? এবং তুমি এই দিক থেকে চিন্তা করো, যেহেতু এখান থেকে 1 নিছো, তাইলে তুমি দ্বিতীয় এক্স টা নিতে হবে, বি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক নিতে হবে। বি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত? 0। আবার যেহেতু 2, ঠিক আছে, এই দিক থেকে 2, তাহলে প্রথম বিন্দুর এক্স এর স্থানাঙ্কটা নিতে হবে। প্রথম বিন্দুর এক্স এর স্থানাঙ্ক -4। তোমরা আশা করি আগের ভিডিও গুলা দেখছো, ওখানে অনুপাত থেকে কিভাবে বিন্দু বের করতে হয় সেটা ডিটেলসে দেখাইছি। তো সেই ক্ষেত্রে নিচে কত হয়? 3 হয়, আর উপরে -8 হয়, এটা একটা বিন্দু, বুঝছো? ঠিক তেমনি আমি যদি বিটা বের করি, মানে ওয়াই এর স্থানাঙ্কটাকে আমি বিটা ধরলাম, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হয় জানো? সেই ক্ষেত্রে 1+2 লিখতে হয়। নিচে অনুপাত লিখলাম, উপরেও লিখবো 1+2, এবং এই 1 এর সাথে গুণ হবে কি বলতো? দ্বিতীয় ওয়াইটা, এখন যেহেতু ওয়াই বের করতেছি, দ্বিতীয় ওয়াই কত? 3, তাহলে 1 × 3, আর 2 এর সাথে প্রথম ওয়াইটা কত? 0, তাহলে 2 × 0। আলটিমেটলি এটা নিচে 3 আসে, উপরে 3, 3/3 মানে কত? 1 হয়, বুঝছো? তার মানে দেখো, সি বিন্দুটা আমি পুরোপুরি পেয়ে গেছি। এখন আমার ডি বিন্দুটাও বের করব। তো ডি বিন্দুটার ক্ষেত্রে প্রথম বিন্দুটাকে আমি ঘামা ধরে নেই, বুঝছো? ঘামা, হ্যাঁ, ঘামা সমান কি হবে? স্টিল নাও এটা আগে এই দিক থেকে চিন্তা করছি, 1 এবং 2 ছিল, এখন এতটুকু হবে, এখন হবে 2 এবং 1, মানে 2:1। তাহলে লিখো 2+1, উপরও লিখো 2+1, ঠিক আছে? 2+1 নেওয়ার পরে তোমার দ্বিতীয় কি হবে? দ্বিতীয় এক্স হবে। দ্বিতীয় এক্স আগের মতোই, দ্বিতীয় এক্স হচ্ছে 0, তাহলে 0। আর প্রথম এক্স, প্রথমটা মানে সি বিন্দুর এক্স কি হবে? মানে এ বিন্দুর এক্স কি হবে? এ বিন্দুর এক্স হচ্ছে -4। আলটিমেটলি ক্যালকুলেট করলে বিন্দুটা তোমার -4/3 আসে, বুঝছো? ঠিক তেমনি আমি পরের বিন্দুটাকে ল্যামডা ধরে নেই, গামা ল্যামডা, ল্যামডা ধরলাম। স্টিল নাও 2+1 করতে হবে।
ধরো লিখলাম 2+1, উপরেও দেখো 2+1, 2 এর সাথে কি গুণ হবে? এটার মতোই চিন্তা করো, 2 এর সাথে 3 গুণ হবে। আশা করি যারা আগের ক্লাস করছো ওরা বুঝবা। আর এখানে 0 গুণ হবে, তো এখানে এটা নিচে 3 আসে, উপরে 6, এটা 2 আসে। তার মানে দেখো আলটিমেটলি আমি সব বিন্দু জানি। আমি সি বিন্দু জানি যে -8 × 1, ঠিক আছে? সি বিন্দুটা আমি লিখে ফেলি, -8/3, 1। তারপরে তোমার ডি বিন্দুটা কি হবে? ডি বিন্দুটা দেখো, ডি বিন্দুটা হবে -4/3, 2। তা আলটিমেটলি এখন দেখো আমি হচ্ছে সি বিন্দু জানি, ডি বিন্দু জানি, এ বিন্দু জানি, তিনটা বিন্দু যখন জানি আমি ক্ষেত্রফল বের করতে পারবো। এবং এই ক্ষেত্রফল একটু আগে দেখাইছি, এটা তুমি নিজে করবা বাসায়। এটা তোমার এইচডব্লিউ থাকবে, তুমি এইচডব্লিউ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, আমি এটা চেক করব, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝছো। এবার তুমি পরের কোশ্চেনটা দেখো। দেখো পরের কোশ্চেনটা এক্স্যাক্টলি সিমিলার, ভয় পাওয়ার কিছু নাই। এইদিকে তাকাও, দেখো দুইটা বিন্দু দিয়ে দিছে। সংযোজক রেখাংশকে কিউ নামক একটা বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তারপরে হচ্ছে পি বিন্দু কি দিয়ে দিছে, দিয়ে ক্ষেত্রফল বের করতে বলছে। ওই কাজটা আমি পরে করবো, আপাতত দেখো তো কি বলছে। আবারও দেখো আমি একটা চিত্র আঁকার চেষ্টা করি। ধরো এটা একটা সরল রেখা, হ্যাঁ? আমি ধরো সরল রেখা নিলাম। তো বলছে এই যে সরল রেখাংশটার একটা বিন্দু হচ্ছে এ আর একটা বি। মানে ধরো এই পার্টটাকে আমি এ মনে করলাম, তাহলে এ, এ সমান কত? 3,0। আর অন্য পাশটা হচ্ছে বি, ঠিক আছে? বি সমান হবে 0,2। আলটিমেটলি কি দাঁড়াইলো বিষয়টা? এটা হচ্ছে এবি সরল রেখা বা এবি রেখাংশ, ঠিক আছে? সেই রেখাংশকে বা সেই সংযোজক রেখাংশকে কিউ নামক একটা বিন্দু 2:3, তার মানে এই দিক থেকে 2 পরিমাণ, এই দিক থেকে 3 পরিমাণ, বুঝছো? তো আমি সেই বিন্দুটা এখান দিয়ে ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা কি কম হয়ে যাচ্ছে না একটু বাড়ায় নেই? ধরো 2 হইলো, সেই 2, বুঝছো? তো এইটাই হচ্ছে কিউ বিন্দু। এটা কি নাম এটা আমি জানি না, আলফা বিটা ধরে নিলাম। তার মানে দেখো কিউ নামক বিন্দুটা 2 এবং 3 অনুপাতে বিভক্ত করছে। দেখছো এটাকে একটু বড় রাখার চেষ্টা করছে, এটা একটু ছোট, মানে এটা 2, এটা 3। তো অনুপাতে যখন অন্তর্বিভক্ত করছে, তাহলে আলফা বিটা ইজিলি বের করা যাবে, বুঝছো? তুমি নিজে আলফা বিটা অনুপাত দিয়ে বের করে ফেলবে, এটা তোমার বাড়ির কাজ। আমি জানি তুমি এগুলো পারবা, বুঝছো? এগুলো আমি ডিটেলসে করাইছি, আবার করবো না, এত সময় নাই, বুঝছো? তুমি নিজে আলফা বিটা বের করবা। করার পরে কি হবে এবার দেখো। ধরো আমি এখন কিউ বিন্দুটা জানি, কারণ এই যে আলফা বিটা বের করতে পারবো, আমাকে অনুপাত দিয়ে দিছে। অনুপাতটা লিখে দেই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন অনুপাত দিয়ে যখন আমি বিন্দুটা বের করব, তারপরে দেখো পি নামক একটা বিন্দু দিয়ে দিছে। পি বিন্দুটা যে কোনো এক জায়গায় ধরো, তোমার ইচ্ছা। আমি ধরলাম যে এটাই হচ্ছে পি বিন্দু, এবং এটা তোমাকে দিয়ে দিছে, এটা হচ্ছে 3√3। এই যে পি বিন্দুটাও আমি জানি। তো এখন কি জানতে চাইছে? জানতে চাইছে পি কিউ বি। মানে দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে বি। দেখো তো আমি এটা যোগ করে দেই প্রয়োজনে। এটা হচ্ছে পি কিউ, আমি নিলাম, এই যে পি কিউ। আর বি এর সাথে নিয়ে নাও, এই যে। আলটিমেটলি তোমার কাছে এই ক্ষেত্রফলটা জানতে চাইছে, পি কিউ বি। এখানে অলরেডি তোমার পি বিন্দুটা দেওয়া ছিল, বি বিন্দুটাও দেওয়া ছিল, শুধু কিউ বিন্দুটা অনুপাত দিয়ে বের করতে হবে। তারপর কি করতে হবে? ওই তিনটা বিন্দু দিয়ে ক্ষেত্রফলটা বের করে ফেলতে হবে। এটাও আমি তোমাকে বাড়ির কাজ দিলাম, খুবই ইজি ম্যাথ। করে তুমি আমার গ্রুপে আপলোড করে দিতে হবে, ফেসবুক গ্রুপে আপলোড করে দিবা, বুঝছো? আমি চেক করব, কোনো সমস্যা হলে এখানে বলবা, বুঝছো? আচ্ছা, তো এটাও যদি আমি বুঝতে পারি, আমি পরের কোশ্চেনটা দেখি। এটাই আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তুমি জাস্ট একটু খেয়াল করো, খুবই সিম্পল কোশ্চেন। বলছে যে প্রমাণ করো যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বর্জিত হবে। এখানে একটু মিসিং আছে, কি বর্জিত হবে বলো তো? পি বর্জিত হবে, পি বর্জিত। মানে তুমি যে ক্ষেত্রফলটা বের করবা সেখানে পি থাকবে না। কোশ্চেনটা বুঝছো কিনা আমি জানি না, কিন্তু তুমি সলভ করো, দেখবে বুঝবা। মানে এখানে দেখো প্রত্যেকটা বিন্দুর মধ্যে পি আছে, দেখছো? কিন্তু ক্ষেত্রফল বের করলে দেখবে যে পিটা নাই।
জাস্ট এটাই মিন করছে। তো আমি জাস্ট শুরু করি, একদম ইজিলি করব। আমরা জানি ক্ষেত্রফল বের করার সিস্টেম, সামনে হাফ দিতে হয়, তারপরে বিন্দু বসাইতে হয়। প্রথম বিন্দুটা কি বলতো? আমি ডিটেলস ইজিলি করে ফেলতেছি, পি, আর এখানে বলবে p-2। দ্বিতীয় বিন্দুটা কত? দ্বিতীয় বিন্দুটা p+3, পি। তৃতীয় বিন্দুটা কত বলতো? p+2, p+2। আর শেষে প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হয়, তাহলে লেখো পি আর p-2। এইটুকু বুঝছো? আশা করি বুঝছো। এখন ক্ষেত্রফল বের করো, হাফ। এবার গুণ করব। গুণ করার সিস্টেম দেখো, আমি বলতেছি। ফার্স্টে এটা গুণ, পি গুণ করলে কি হবে? p²। এটা গুণ করলে কি হবে? তোমরা যারা গুণ করতে পারো, আমি ডিরেক্ট দ্রুত গুণ করে ফেলতেছি, হ্যাঁ, তুমি নিজে চেক কইরা দেখো। আমি ডিরেক্ট আমার ধরো এক্সপেরিয়েন্স দিয়ে করে ফেলতেছি। এই দুটা গুণ করলে হবে p², আর কি হবে? p² প্লাস আমার ধারণা +5p হবে, এবং +6 হবে। এটা আমি করে ফেললাম দ্রুত, যেভাবে হোক করছি। আর এই দুইটা গুণ করো তো, এই দুইটা গুণ করলে কি হবে? এটা হচ্ছে p+2, এটা p-t। এটা অবশ্য বুঝবে, এটা a+b, এটা a-b। তাহলে a+b a-b দিয়ে গুণ করলে a² - b² হয়, এগুলো আমরা জানি। তাহলে p² - b² মানে কত? 2² মানে 4 হয়ে গেল এটা। এবার বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে কাকে? এটা বিয়োগ করো। এটা যদি বিয়োগ করো, এটা যদি গুণ করো, তো গুণটা কেমনে হবে বলো তো? এটা আমি দ্রুত গুণ করে ফেলি। ফার্স্টে p² হবে, তারপর কি হবে? তারপর তারপর যেটা হইতে পারে, তারপর আমার ধারণা শুধু p হবে। এটা আমি ডিরেক্ট করে ফেললাম এক্সপিরিয়েন্স থেকে। তারপর যেটা হবে, তারপর এখানে -6 আসবে। তোমরা নিজে এটা চেক করে দেখো, আমি ডিরেক্ট গুণ করলাম। এরপরে এটা গুণ করো। এটা গুণ করলে কি হবে? প্লাস p গুণ করলে p², তারপর +2p হবে। এরপরে এটা আরেকবার গুণ করো, বুঝছো? জি, এটা গুণ করলে কি হবে? p² +2p আবারও আসছে। কারণ দেখো, কারণ খুবই সিম্পল, গুণটা করে ফেলছি। এখানেও p এর সাথে টোয়াইস p, মানে p+2p, আবার এখানেও p এর সাথে p+2p, এই জন্য সেম সেম জিনিস আসছে। এখন দেখো ক্যালকুলেশন আমি করে ফেলি। আমাকে তো বলছে p বর্জিত হবে, এটা হবে, তুমি একটু চেক করো। এই যে দেখো, মজার বিষয় দেখো, এখানে p² একটা, দুইটা, তিনটা আছে, দেখছো? আবার এখানে দেখো, একটা, দুইটা, তিনটা আছে, তার মানে এরা বাদ হয়ে যাবে। আমি বাদ দিয়ে দিই, এটা বাদ, এটা এটা বাদ, হ্যাঁ। এবার দেখো, এখানে হচ্ছে +5p, এখানে দেখো দুইটা p চারটা, এটা একটা, পাঁচটা, তার মানে কি আলটিমেটলি বাদ হয়ে যাবে। এই পাঁচটার সাথে এই পাঁচটা বিয়োগ হয়ে শেষ। তো আলটিমেটলি দেখছো কোনো পি কি আছে? কোনো পি নাই, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হাফ। এখানে ভিতরে আছে শুধু 6 থেকে 4 বিয়োগ হলে 2 হয়, ঠিক আছে। আর এখানে -6 এর সাথে মাইনাস করতে গিয়ে এটা প্লাস হয়ে যাবে, তাহলে +6 হয়ে গেল, হ্যাঁ। তো 6+2 মানে 8, 8 কে 2 দিয়ে ভাগ করে 4, এটাই অ্যান্সার, দেখছো? মানে দেখো, ক্ষেত্রফলে কোনো পি নাই, জাস্ট একটা সংখ্যা আসছে, এটাই আমাদের অ্যান্সার, এটাই দেখতে চাইছে। তো এটাই ছিল আমাদের শেষ টপিক। আমরা নেক্সট ক্লাসে হয়তো নতুন জিনিস করব। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।